প্রিয় শিক্ষার্থী সকল, তোমাদের ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা, ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সানাউল্লাহ, প্রভাষক বাংলা, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজকে তোমাদের সামনে আসলে নতুন একটি বিষয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন, বলা হয় যে আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তার একটি বিখ্যাত কবিতা, কাব্যগ্রন্থ সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী, সেটি তোমাদের আজকে আমি পড়াবো। তো সোনার তরী কবিতা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, তিনি মানুষের সুখ দুঃখ দেখেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা বলতে গেলে অনেকগুলো ক্লাস নিতে হবে শুধু ব্যক্তি রবীন্দ্রনাথকে নিয়ে। তার সৃষ্টিকর্ম, তার সৃজনশীলতা, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তো রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা তো জানো যে যেমন রবীন্দ্রনাথ এমন একটা জিনিস, যে আকাশে সূর্য ওঠে প্রত্যেক দিন, তাই না? সূর্যটা উঠলে কি হয়? সমস্ত পৃথিবীটাকে কি আলোকিত করে। যেমন রাতের অন্ধকার ভেদ করে যখন সূর্যটা ওঠে, আস্তে আস্তে কি সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। এবং এই আকাশে কি থাকে? লাল, নীল, সবুজ, বেগুনি আলোকচ্ছটা। ঠিক তেমনি রবীন্দ্রনাথও বাংলা সাহিত্যাকাশে একটি সূর্যের মতো, বাংলা সাহিত্যের মধ্যে তিনি একটি সূর্যের মতো। রবীন্দ্রনাথ যদি না থাকতেন, এই সূর্য যেমন আলোকিত করছে, রবীন্দ্রনাথ সাহিত্য জগতে তার সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি সমস্ত সাহিত্যাকাশকে তিনি আলোকিত করেছিলেন। তো তার একটি বিখ্যাত কবিতা, এটা বিভিন্ন কবি সাহিত্যিক, বিভিন্ন লেখক বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, এবং এটি বহুল প্রচারিত এবং আলোচিত একটি কবিতা হচ্ছে সোনার তরী, যেটি তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সোনার তরী কবিতা পড়ার আগে, সোনার তরী কবিতার মূলত দুটি সত্তা কাজ করেছেন। একটি হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজে তিনি কি ভেবেছেন বা তিনি কি সেটা তিনি এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। অন্যদিকে সেটা কিভাবে বুঝিয়েছেন? একজন কৃষকের মাধ্যমে। একটা ধরো তোমার সোনার তরী, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী, তরী নৌকা, সোনার তো তোমরা বোঝো। এখন সোনার তরী, এই সোনাটা কি আসলে আমরা যে গহনাগুলো ব্যবহার করি অলংকার হিসাবে, সেটা আসলে সেটা না। তাহলে সেই নৌকাটা কেমন ছিল? ধরো এই একটা হচ্ছে নদী, আমাদের কালীগঙ্গা বলো, বলেশ্বর বলো, বা যে কোনো একটা নদী। এই নদীর মাঝখানে বা সাইড যে কোনো জায়গায় হচ্ছে একটি দ্বীপ আছে। যেমন আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড, ওই দ্বীপের সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে কি টেকনাফের পর আমরা যেখানে যাই, একটা সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপ, তার চারপাশে কি জল। ধরো সেরকমই আমাদের এই যে চরখালি থেকে আসা যাওয়ার পথে দেখবা যে একটা ছোট দুই পাশে খাল, একদিক থেকে খাল গেছে, একদিকে নদী, মাঝখানে দেখবা ছোট একটা চর যে গেছে, সেই রকম ধরো অবস্থা। সেরকম একটা দ্বীপ, এই দ্বীপে আছে কি অসংখ্য ধান লাগিয়েছেন একজন কৃষক। একজন কৃষক কি করেছেন? ধান লাগিয়েছেন, ধান গাছ। আর এর চারপাশে কি জল, জলের খেলা। এই কৃষক হচ্ছে এইখানে বসে আছেন ধান কেটে। কৃষক কি ধান কেটে এখানে বসে আছেন। এখান থেকে একটি নৌকা আসতেছেন, এখান থেকে কি একটি নৌকা, তরী বেয়ে একটি নৌকায় একজন মাঝি আসতেছেন। কোন দিকে? এই দিক থেকে যাচ্ছেন। এখন তাহলে কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে দেখো। একজন কৃষক থাকবে, তার ধান, তিনি এখানে ফসল উৎপাদন করেছেন, সেগুলো কেটেছেন, কিন্তু তার কাছে নৌকা নাই, ধানগুলো যে নেবেন এরকম কোনো কিছু নেই। অন্যদিকে একজন মাঝি আসতেছেন নদী থেকে, এবং তিনি দেখছেন যে একটা মাঝি যাচ্ছেন এইখান থেকে নৌকা নিয়ে। তিনি তাকে আবেদন জানাবেন বা মিনতি জানাবেন যে তুমি এখানে এসে আমার এই ধানগুলো
তুমি তীরে নিয়ে যাও। তাহলে এই যে কৃষকের ফসল হয়েছে, অনেক কষ্টে তিনি উৎপাদন করেছেন, তার সোনা ভরা ধান হয়েছে, সেই সোনা ভরা ধানগুলো তিনি নেওয়ার কোনো জায়গা পাচ্ছেন না। তা একটা পথিমধ্যে কি আসলো, একটা নৌকা, নৌকার মাঝি কি করবেন, এই ধানগুলো এখানে তুলে নেবেন। কিন্তু এত পরিমাণ ধান উঠছে, ফলে যদি এই কৃষক এই ধান নৌকার মধ্যে উঠে তাহলে এই নৌকাটি ডুবে যাবে। ফলে এই যে সোনা ভরা ধান তিনি এত সারা জীবন কষ্ট করে এটা উৎপাদন করেছেন, সেটা কি এই মাঝি নিয়ে যাবে, সেখানে জায়গা হবে না কার, এই কৃষকের। তারপর তিনি আক্ষেপ করে কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে বিষয়টি এখানে আলোকপাত করেছেন। অর্থাৎ মহাকালের মানুষের যে কি প্রতীক হবে, মহাকালের যে যাত্রা, বা কবি রবীন্দ্রনাথ মহাকালের প্রতি কেমন, আবার এই কৃষকের মাধ্যমে রবীন্দ্রনাথের কি এই প্রতীকী অর্থে তিনি নিজেকে সাজিয়েছেন যে আমাদের প্রত্যেকের মানব জীবনটাই এমন যে আমরা সব কিছু করে যাই, কিন্তু শেষে কি আমার কোনো জায়গা থাকে না। আমার শেষ পরিণতিটা যদি আমরা ভাবি যে আমার মানে অট্টালিকা হয়েছে, বাড়ি হয়েছে সুন্দর একটা, আমার কিছু ছেলে সন্তান হয়েছে বা মেয়ে হয়েছে, বা আমি সুন্দরভাবে জীবনযাপন করতেছি, একসময় কি আমাদের চলে যেতে হয়, আর সব কিছু কি রেখে যেতে হয়। ঠিক তেমনি এই কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছে, কোথায়, একটা দ্বীপের মধ্যে, সেখানে আসতে যেতে তার প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপর সে ধান উৎপাদন করেছে, কিন্তু সে ধান মাঝি নিয়ে গেল, কিন্তু তার জায়গা হলো না সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় এ কথাটি বুঝিয়েছে। এখন তোমাদেরকে কিছু তথ্য দিই, সেটা হচ্ছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1894 সালে। তোমরা লিখে রাখো সোনার তরী কত, 1894 সালে, 1894 খ্রিস্টাব্দে কি এই সোনার তরী কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়। কাব্যগ্রন্থ কি অনেকগুলো কবিতা যদি একত্রিত হয় তখন সেটা একটা গ্রন্থ হয়, সেই গ্রন্থটা যদি কবিতার হয় সেটা কি কাব্যগ্রন্থ। আর যদি তুমি একটা সিঙ্গেল কবিতা লেখো, শুধু একটা কবিতা, ওটাকে কি কাব্যগ্রন্থ বলা যায় না। যখন তুমি এটাকে অনেকগুলো কবিতা হিসাবে একটা বই বের করবা, তখন সেটা কি কাব্যগ্রন্থ হয়ে যায়। সেটা 1894 সালে প্রকাশিত হয়। তো সোনার তরী কবিতাটি এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটি রচনা করার জন্য তিনি ঘুরে বেরিয়েছেন পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। অর্থাৎ পূর্ব বাংলা, তোমরা জানো যে বাংলা দুই ভাগ, হ্যাঁ, একটা হচ্ছে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। পশ্চিম বাংলাটা হচ্ছে কলকাতা, যেটা পশ্চিমবাংলার ওই রাজধানী, আর এইদিকে পশ্চিমবাংলার মূল শহর, আর পূর্ব বাংলা হচ্ছে আমাদের এই যে আমাদের বাংলাদেশটা পূর্ব বাংলা। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লেখার জন্য তিনি পূর্ব বাংলা ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেড়ানোর ফলে কি হয়েছে, তার বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা হয়েছে, মানে গ্রামাঞ্চলের মানুষের নরনারীর যে সুখ দুঃখ, আশা নিরাশা, মান অভিমানের সাথে তার নিবিড় পরিচয় মেলে এবং মনে প্রাণে তা অনুভব করার তিনি সুযোগ পেয়েছেন। কবিতাটির অন্তরালে কবি মানুষের সমাজ জীবনের একটি চিত্র তুলে ধরেছেন। নদীর স্রোত যেমন প্রবাহমান, এই যে নদীর স্রোত, এটা কখনো থেমে থাকে না, কখনো উল্টো দিকে যায়, কখনো প্রতিকূলে যায়, কখনো অনুকূলে যায়। এই স্রোতটা হচ্ছে কি আমাদের আবহমান কাল, মানে মানুষের যে একটা জীবন, সেই জীবনটার মতো। যেমন ঘড়ি, নদীর স্রোত সবসময় চলে। আমার সামনে একটা দেয়াল ঘড়ি আছে, কয়টা বাচ্চা আমি দেখতেছি, 10:38, মানে হচ্ছে ঘড়ির কাঁটাও যেভাবে ঘোরে, মানুষের হিউম্যান মানে মানুষের লাইফ সাইকেলও সেইভাবে কি ঘুরে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে গ্রামাঞ্চলে ঘুরে মানুষের যে আশা নিরাশা দুঃখ কষ্ট এগুলো দেখে তার যে একটা অভিজ্ঞতা হয়েছে, সে আলোকে তিনি এই সোনার তরী কবিতাটি রচনা করেছেন। তাহলে এই যে নদীর স্রোত, এটাকে আমরা কি আটকে রাখতে পারি? নিশ্চয়ই না। আমরা কি ঘড়ির কাঁটাকে আটকে রাখতে পারি? নিশ্চয়ই না। হ্যাঁ, আমার ঘড়িটা আমি ইচ্ছে করলে এখন এইখান থেকে সুইচ বন্ধ করে দিতে পারি, কিন্তু সময় যে চলে যাচ্ছে সেটাকে কিন্তু আমি থামিয়ে দিতে পারি না টাইম মেশিন দিয়ে। পারি? এই যেমন 10:38 আমার ঘড়িতে বাজছে, এখন আমি এটা চাইলেই বন্ধ করে দিতে পারি টান দিয়ে, কিন্তু আমার একার ঘড়ির সিস্টেম যদি আমি বন্ধ করি তাহলে কি
আমি কি সময়কে আটকে দিতে পারবো? নিশ্চয়ই না। তাহলে কি ঘড়ি কি তার সময়কে নির্ধারণ করে? সমস্ত পৃথিবী মানে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা ঘড়ির কাঁটা আমি আক্ষরিক অর্থে এখান থেকে বন্ধ করে দিলেও কি সময় ঠিকই প্রবাহিত হয়। মানে আজকে এখন 10টা বাজছে, তারপর 11টা, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে, রাত হবে। আমি ঘড়ির কাঁটা আটকাইলেও আমি কি 10টা 38 মিনিটে সমস্ত মানে পৃথিবীকে আমি আটকে দিতে পারবো না, তাই না? মানুষের জীবনও সেই নদীর স্রোত এবং ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে। তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। মানুষ তার সারাটি জীবন পরিশ্রম করে কাটিয়ে দেয়। দেখো, এখন আমাদের শৈশবকাল যখন আমরা ছোট ছিলাম, তখন হচ্ছে বাবা মা কিভাবে আমাদের জন্য বাজার করেন, ঈদের নতুন জামা কাপড় কিনে দেন, সেটা কিন্তু আমরা জানি না। তার উপার্জনটা আমরা আসলে ওইভাবে খেয়াল করি না। জানি প্রত্যেক দিন অফিসে যায় বা কাজকর্ম করেন, কিন্তু তিনি যে পরিশ্রম করছেন সেটা আমরা দেখি, কিন্তু ওইটা আসলে আমরা কি ছোটবেলায় গায়ে মাখি না। আমার শুধু তখন তাকে কি চাহিদা যে আমার নতুন একটা সাইকেল লাগবে, নতুন একটা অ্যান্ড্রয়েড সেট লাগবে, মোবাইল লাগবে। তারপর শৈশব পেরিয়ে যখন আমরা যুবক হই, তখন আস্তে আস্তে বুঝতে শিখি। তারপর একসময় আমরা কি পড়াশোনা শেষ করে আবার প্রফেশনাল লাইফে আমরা অ্যাটেন্ড করি, তারপর হচ্ছে যে কাজ করি, তারপর বৈবাহিক অবস্থান তৈরি হয়, আমাদের পুরো পরিবারের দায়িত্ব আস্তে আস্তে কি মাথায় আসেন। এই যে তোমার পরিশ্রম, পড়ালেখাটা, এটা প্রচুর তোমার একটা পরিশ্রম, এটা তোমার ইনভেস্টমেন্ট। ভবিষ্যতের কর্মের জন্য তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার পড়ালেখা। তুমি সুন্দরভাবে জীবনকে ছোটবেলা থেকে ভালো বাইক চালাইতে পারো, তুমি হচ্ছে যে সাইকেল চালাইতে পারো, এটাও তোমার একটা মানে জীবনে বেঁচে থাকার জন্য তুমি সাঁতার কাটতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার বেঁচে থাকার জন্য তুমি এগুলো সুন্দরভাবে কথা বলা, ইংরেজিতে কথা বলা, এটা হচ্ছে ভবিষ্যৎ কর্মময় জীবনের জন্য তোমার কি একটা অর্জন। কিন্তু তুমি এটা অর্জন করছো, কিন্তু তুমি এটা ইন্টেনশনালি না করলেও তোমার কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জীবনটাই কি তোমার পরিশ্রম করতে হয়। তুমি যা দেখো, সারা রাত জেগে পড়াশোনা করো, পরীক্ষার আগে সকালে ঘুম থেকে উঠে আবার পড়তে যাও, আবার কলেজে আসো। এই যে তোমার একটা মানসিক এবং শারীরিক পরিশ্রম, এটাও কিন্তু পরিশ্রম। শুধু যে আমি শারীরিকভাবে রিক্সা চালাবো এটা যে পরিশ্রম, এটা নয়। আমরা তো মানসিকভাবে যেটা করি এটাও একটা পরিশ্রম। আমি ক্লাস নিচ্ছি, আমি 20 মণ ধান মাথার উপরে উঠাইতেছি না ঠিকই, কিন্তু তোমাদের এটা পড়ানোর জন্য আমি রাতে যে প্রস্তুতি নিয়েছি এটাও কিন্তু পরিশ্রম। এখন পড়াচ্ছি, এটাও কিন্তু কি পরিশ্রম। তো যে ফিল্ডেই কাজ করে, পরিশ্রমের মাধ্যমেই হয় কি আমাদের সমস্ত জীবনটা চলে যায়। তো অথচ যখন তার সব কিছু হয়ে যাবে, অর্থাৎ তোমার সব কিছু হয়েছে, ছোট একটা বাড়ি হয়েছে, ছেলেরা মেয়েরা তোমার হচ্ছে চাকুরি করে। যেমন আমি আমার মানে আব্বার কথাই বলতে পারি, মানে আমার বাবার কথা, যে আমরা 5 ভাই বোন ছিলাম। আমার আব্বা যখন সবাইকে তিনি মানে গ্রাজুয়েট বানিয়েছেন, অনেক কষ্ট করে, স্কুল শিক্ষক, সেখান থেকে তার 5 সন্তানকে মানুষ করা, অনেক কষ্টের ব্যাপার। যে 15-16 হাজার টাকা বা 20 হাজার টাকা বেতন দিয়ে তিনি তার 5 ছেলে মেয়েকে পড়াশোনা করানো, যেখানে একটা মানুষের এখন ব্যক্তিগত হাত খরচই আছে 10 হাজার টাকা। সেখানে কিভাবে তিনি সংসার করেছেন, কিভাবে ছেলেদের মেয়েদেরকে মানুষ করেছেন, নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে তার। তো যখন আমি বিশ্ববিদ্যালয় শেষ করব ঠিক তখন আমার পিতাকে আমি হারিয়েছি। তাহলে কি হলো, আমার পিতার সমস্ত জীবন আমাকে মানুষ করার জন্য প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়েছেন ঢাকায়। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার জন্য তিনি আর্থিক সাহায্য, সকল মানে সন্তান হিসাবে যত ভরণ পোষণ, যত প্রকার দায়িত্ব নেওয়ার তিনি নিয়েছেন। কি হলো, আমি যখন এখন কর্মময় জীবনে একজন ভালো বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ করলাম, সেটা কিন্তু তিনি যোগদান করলাম, সেটা দেখে যেতে পারেননি। অর্থাৎ মানুষ সারা জীবন পরিশ্রম করে যায়, কিন্তু তিনি যখন সুখ ভোগ করবেন তখনই তিনি সে সুখের ছোঁয়াটা আর পান না। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় সে বিষয়টি তিনি তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ, তাহলে আমি দেখবা যে কবিতাটির ভিতরে চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকে, এই পাশে চারোপাশে স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত, এইখানে উৎপন্ন সোনার ধানের সম্বরণী অপেক্ষারত এক নিঃসঙ্গ কৃষক।
সে জিনিসটি তোমাদের এখন দেখাবো। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছেন কি, গগনে গরজে মেঘ ঘন বরষা। অর্থাৎ তিনি একটি অবস্থার কথা তুলে ধরেছেন, একটা প্রাকৃতিক অবস্থার কথা তুলে ধরেছেন, যে ওই সময়টা কৃষকের যখন ধান খেতে তিনি অবস্থান করছেন, সেই সময়টা তিনি মানে কেমন ছিল প্রকৃতিটা, অথবা কবি রবীন্দ্রনাথের ওই সময়টা আসলে কেমন ছিল সেটাও তুমি দেখতে পারো। একদিকে আমি রবীন্দ্রনাথ, ব্যক্তি রবীন্দ্রনাথের সত্তা, অন্যদিকে তিনি ফুটিয়ে তুলেছেন কি এই কৃষকের মাধ্যমে সেই জিনিসটা, যে সেই সময়টা কেমন ছিল। যে গগনে গরজে, গগন মানে কি আকাশ, আকাশে মেঘ গর্জে ঘন বর্ষা, একদিকে বৃষ্টি মেঘ, এরকম একটা অবস্থা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, হঠাৎ বজ্রপাত, এই বৃষ্টির ছোঁয়া পড়তেছে, গগনে গরজে মেঘ, এই মেঘ তৈরি হয়েছে, মানে কি আকাশে মেঘ তৈরি হয়েছে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। দেখো রবীন্দ্রনাথ এখানে একা বসে আছেন, মানে তিনি কবি হিসাবে, ব্যক্তি হিসেবে, তার আত্ম উপলব্ধি এটা। অন্যদিকে কি কৃষক, কৃষকের মাধ্যমে তিনি তার মানসপট ফুটিয়ে তুলেছেন, যে কুলে একা বসে আছি। এই যে কৃষক, কৃষক বলতেছেন কি কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে গগনে গরজে মেঘ, এই যে মেঘ মানে এমন একটা সময়, বৃষ্টি মেঘ, তিনি কুলে একা বসে আছেন, কোনো ভরসা নাই, কেউ নাই, সেই রকম একটা অবস্থা তিনি হাহাকার তুলে ধরেছেন। অন্যদিকে কি ওই সময়ের অবস্থা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। অর্থাৎ আমাদের তো এখন ধানের মৌসুম, তাই না, শেষ হলো। দেখো এই যে 1 মাস আগে আমাদের ধানের মৌসুম, ইরি ধানের মৌসুম শেষ হলো, তখন কি সমস্ত মাঠ ছিল শুকনা, কৃষকরা কি ধান ক্ষেত থেকে ধান কেটে বাড়িতে আনতে কোনো সমস্যা হয় না। যদি ওই হঠাৎ বৃষ্টি হতো টানা 7 দিন, ওই ধানটা নষ্ট হয়ে যেত, সবার চিন্তার ভাঁজ পড়তো যে ধান পেকে গেছে, এখন বৃষ্টি, আবার যদি আমরা ধানের মেই দিই বা ইয়া দিই তখন আবার ঢেকে দেওয়া লাগে, এই যে কষ্টটা, কৃষক সেটা বলেছেন। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, আমি একা কুলে, কোনো ভরসা নাই, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে দেখো রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে দ্বিরুক্তি শব্দ, তিনি একই শব্দ যদি 2বার উক্তি ব্যবহার করা হয় সেটাকে বলে দ্বিরুক্তি। বলছে অনেক ধান কেটেছি, রাশি রাশি ধান, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। অর্থাৎ আমি যখন ধান কাটতে কাটতে কি হলো, বর্ষা শুরু হলো। একখানি ছোট ক্ষেত আমি একলা, এই যে জীবনের একটা ছোট ক্ষেত, দেখো আমাদের জীবনটাও কি একটা ছোট ক্ষেতের মতো। এই কৃষকের যেমন ছোট ক্ষেত, সে একা, সব কিছু তার গুছানো ঘাসানো হয়ে গেছে, ধান উৎপাদন করতে তার কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। মানুষের সমগ্র জীবনটাও ঠিক তেমনি, একটা পর্যায়ে যখন ঘুষিয়ে নিয়ে আসে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে, তখন আর সেটা ভোগ করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে মহাকালের ছবি, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন এই কৃষকের মাধ্যমে, যে সারা বছর তিনি পরিশ্রম করেছেন। ধান এখন কি হলো, যখন সোনা ফলেছে, মানে ধানের ফল হয়েছে, ধান একবারে পেকে গেছেন, যখন তিনি বাড়িতে নিয়ে আসবেন তখন কি হয়েছে, আকাশে মেঘ করেছে, চারপাশে কি বাঁকা জল করেছে খেলা। অন্যদিকে কৃষক তার ধানও কেটে ফেলেছেন, ইতিমধ্যে কি হয়েছেন, বর্ষা শুরু হয়েছেন, তখন তিনি তার অসহায়ত্ব প্রকাশ করেছেন। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ধান ক্ষেতটি কি ছিল, ছোট দ্বীপের আঙ্গিকে, দ্বীপের মতো ছিল, তার চারপাশে কি ঘূর্ণায়মান স্রোত, স্রোত আসছে, অনেক স্রোত, মানে স্রোতের উদ্যমতা, যৌবন, নদীর বাঁকা জল, বাঁকা জলস্রোত বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু, মানে ছোট ক্ষেতটুকু কি যখন তিনি ধান কেটেছেন তখন এটা জাগানো ছিল, কিন্তু এত পরিমাণ জল হয়েছে যে এটা আস্তে আস্তে কি ডুবে যেতে পারে, পানির স্রোত এত বেশি। বাঁকা জল এখানে অনন্ত, এই যে বাঁকা জল এটা কি অনন্ত কাল স্রোতের প্রতীক, কাল মানে সময়, অনন্ত স্রোতের প্রতীক। তারপর বলেছেন কি
পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। পরপারে মানে কি দূরে, দূরে তিনি কি দেখতে পান? দেখতে পান যে তার যে গ্রামখানি সেটা কি তরু ছায়া, মানে হচ্ছে তরু ছায়া মানে কি, তরু হচ্ছে তোমার বৃক্ষ, এর যদি ছায়া পড়ে কি অন্ধকার সেটা। গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামটা কি আকাশের মেঘ উঠলে কি মেঘে ঢাকা, পুরো অন্ধকার হয়ে গেছে কি সকাল বেলায় প্রভাত বেলা, মানে ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রং মেখেছে। তারপরে দেখো এটা হচ্ছে প্রথম ঘটনা। প্রথম কি তিনি এখানে কি চিত্রিত করেছেন? একজন কৃষক, সে এইখানে ধান কেটেছে, তখন তার পারিপার্শ্বিক অবস্থা কি ছিল? শুরুতেই রবীন্দ্রনাথ বলেছেন গগনে গরজে মেঘ ঘন বরষা, কৃষক বলছে কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। কৃষক বলছেন যে চারপাশে মেঘ, এর মধ্যে কি হয়েছে? আমার রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হয়ে গেছে, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। এই যে ছোট ক্ষেত আমি একেলা, অন্যদিকে কি চারোদিকে বাঁকা জল, এইটা কি জোয়ারে এখন ডুবে যাবে, ডুবে গেলে কি হবে? সে ধান কেটেছে, সেই ধানের মধ্যে যদি ধান ক্ষেতের মধ্যে পানি ওঠে তাহলে তো ধান ভেসে উঠবে, মানে ওটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে তিনি ধানও কেটেছেন, তখন তিনি গ্রামের এই কর্নারে তাকিয়ে দেখেন কি সকালবেলা প্রভাত বেলা, গ্রামটি কি হয়েছে? মানে সকালবেলা সূর্য উঠবে, সূর্য না উঠে কি হয়েছে? মানে তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামটাও মেঘে ঢেকে গেছে, এখন কোনো উপায়ন্ত নাই, কাউকে দেখছেন না তিনি, চারিদিকে বাঁকা জল করছে খেলা। তখন তিনি এই রকম অবস্থায় একটা বর্ণনা করেছেন। এটা মানে এটা কৃষকের যেমন অবস্থা, আমাদের বাস্তব জীবনের অবস্থাটাও ঠিক তাই। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা যখন সার্টেন আমার একটা নিশ্চিত জীবনযাপনের দিকে যাব, যখন সন্তানরা বা আমার জীবনকে আমি ঘুষিয়ে নিয়ে আসব, তখন আমার বয়স হয়ে যাবে 60-70, তখন আমার হার্ট ডিজিজ হবে, তখন আমার ডায়াবেটিক হবে, তখন কিডনি ফেইলর হবে, তখন হচ্ছে আমি চোখে দেখব না, তারপর হচ্ছে আমার পারিবারিক দুরবস্থা, মানে সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাচ্ছে, আমি এখন খেতে পারছি না কারণ ডাক্তার আমাকে নিষেধ করেছে। কৃষকের মতোই কৃষক কত পরিশ্রম করে আস্তে আস্তে এই ফসল উৎপাদন করেছেন, এখন তিনি দেখতেছেন যে নেওয়ার মতো কোনো কিছু নাই, মানে সোনা ভরা ধান। ঠিক তেমনি রবীন্দ্রনাথের জীবন যেমন ওইখানে কল্পনা করেছেন, আমাদের বাস্তব জীবনও তেমনি। তখন আমাদের আর কি থাকবে না, সেই পরের স্তবকে সেগুলো চলে আসবে। এখন কৃষক বলছেন কি, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই যে একটা ছোট ক্ষেত সেখানে সে একা, এর মধ্যে তিনি একটা আশার আলো দেখতে পেয়েছেন। কি দেখতে পেয়েছেন? গান গেয়ে তরিবে কে আসে পারে, দূর থেকে দেখতেছেন যে গান গাইতে গাইতে একজন লোক চলে আসছে, মাঝি বাইয়া যাও, ধরো যে কোনো একটা ভাটিয়ালি ভাওয়াইয়া গান গাইলো, অথবা গান গেল গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, এরকম একটা গান গাইতে গাইতে এই মাঝি নৌকা বেয়ে বেয়ে বৈঠা মারতে মারতে সে কি করতেছে, সামনে চলে আসতেছে। সেটা দেখতে পেল কে? এই অসহায় কৃষক। তারপরে কি হয়েছে দেখো, দেখে যেন মনে হয় চিনি হরে, মানে কি হবে, তুমি মানে হঠাৎ একটা আশার আলো দেখতে পেয়েছে, হঠাৎ আলোর সঞ্চার পেয়েছে, মানে সে হতাশ হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছে কি, তার এই যে কণ্ঠস্বর সেটা খুব চেনা চেনা লাগে। রবীন্দ্রনাথ বলেছেন দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। কিন্তু কি হলো, তিনি ভরা পালে চলে যাচ্ছে। ভরা পাল কি? এখানে পাল তোলা নৌকা, তোমরা জানো এখানে নদীতে যখন যাই আমরা দক্ষিণাঞ্চলে মানুষ, সেটা তো অবশ্যই আমরা দেখি। ছোটবেলায় আমি যখন নানা বাড়ি যাইতাম, মানে তেলিখালি থেকে মানে সাফা থেকে যখন আমি ভিটা বাড়িয়ে আসতাম ছোটবেলায়, তখন মানে ভোর 3টার সময় রওনা দিতাম, মানে গোন ধরে, গোন তো বুঝো মানে জোয়ার ভাটা, তারপর পরের দিন সন্ধ্যার সময় এসে কাপালিরহাট বা ভিটাবাড়িয়া বাজারে ওইটা ঘাট দিত। মানে আমরা সকল রান্না বান্না দুপুরে খাবার টাবার নিয়ে উঠতাম। মাঝি কি করত, দুপুরবেলা একটা এরকম পাল তুলে দিত, বাদাম, হ্যাঁ, একটা মানে কাপড়, বাতাস যাবে এই দিকে,
নৌকা যাবে এই দিকে, তখন কি বাতাস আটকে দিলে বাতাসের বেগ নৌকাকে কি সামনে নিয়ে যাবে, উল্টা বেগ। আর অন্যদিকে নৌকা যদি তিনি বাইতে থাকেন তখন কি একটু স্পিড বেড়ে যায়, তখন তো আর ইঞ্জিন ছিল না। সেইটা বলছে যে গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হরে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, সে কোনো দিকে চায় না, ঢেউগুলো নিরিপায় ভাঙে দুদারে। অর্থাৎ এখানে তো ঢেউ হচ্ছে নদীতে, তখন এও তো তার তারা যে সে কিভাবে দ্রুত মানে নৌকাটা নিয়ে মানে পারে যাবে, তীরে যাবে। সে তো কোনো দিক তাকানোর সময় নাই আসলে, যে ওই সামনে কোনো কৃষক আছে না কোনো একটা নৌকা বিপদগ্রস্ত আছে, সেটা তো তার দেখার সময় নাই, কারণ তিনি নিজেই তো বিপদে। কারণ জলগুলো কি বাঁকা জল করেছে খেলা, শুধু ঢেউ, বড় বড় ঢেউ, এক একটা ঢেউ যেন এক একটা মানে সমুদ্রের জাহাজের সমান উচ্চতা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ওই সময় কি এই কৃষক কি দেখবে? কিন্তু তার কোনো দিক তাকায় না, সে কি মনের সুখে গান গাইতে গাইতে ওইখান থেকে চলে যাচ্ছে। কৃষক বলছে কি, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখন বলছে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, মানে এটা তার ভাবনায়, কৃষকের ভাবনা আর কি। সে তো ডাকতেছে, শুনতেছে না, তখন বলতেছে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, তুমি কোথায় যাও, কোথায় যাও। তাকে আবার কি রিকোয়েস্ট করেছে, হামলি রিকোয়েস্ট করেছে, সাবমিসিভলি মানে বিনয়ের সাথে তাকে বলেছে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ও মাঝি তুমি তোমার নৌকাটি এসে কুলে ভিড়াও, যেও যেথা যেতে চাও, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার কোনো আপত্তি নাই। এখানে দেখো তিনি কি স্যাক্রিফাইসটা করতেছেন, কি তিনি বিসর্জন দিচ্ছেন কৃষক, যে তুমি যেখানে যাও চলে যাও, আমার কোনো আপত্তি নেই। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তুমি কোথায় যাও আমার কিচ্ছু দেখার নাই, কিন্তু আমার যে সম্পদ আমি সারা বছর কষ্ট করে অর্জন করেছি, শুধু তুমি সেটুকু নিয়ে যাও। দেখো মানে আমার মানে কবিতাটা মানে পড়লে আমার মনে খুবই শিহরণ জাগায়। এখানে ব্যক্তি রবীন্দ্রনাথের কথাও তিনি বলেছেন কৃষকের মাধ্যমে, সেটা আমাদের জীবন দৈনন্দিন জীবনের সাথে মিলে যায়। যখন এই যে করোনা অতি মহামারীতে কত লোকের জীবন বিপন্ন হয়েছে, তিনি কিন্তু অনেকেই হাসপাতালের বেডে সকতুর সুরে বলেছেন যে আমি চলে যাই কোনো সমস্যা নাই, আমি যা রেখে গেলাম সেগুলো তোমরা ভালো করে দেখো। মানে তার সন্তানদের বলেছেন, তার আত্মীয় স্বজনদের বলেছেন, কি করুন কি অসহায়, যে আমি চলে যাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে কি আমি যা রেখে গেলাম সেগুলো তোমরা মানে খেয়ানত করো না, সেগুলো তোমরা মানে যথাযথ ব্যবহার করো। ঠিক কৃষকও সেই জিনিসটা বলেছেন, আমি এখানে পড়ে থাকি আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সোনার যে ধান সেগুলো তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, একটু হেসে। কিভাবে? কুলেতে এসে নিয়ে যাও। তারপর বলছে যা যত চাও তত লাও তরণী পারে, মানে তুমি যত চাও, মানে তরণী মানে নৌকা, নৌকার মধ্যে তুমি যত পারো তত ঠাইসা ঠাইসা নাও, গাদাই গাদাই নাও, তাতেও আমার কোনো আপত্তি নাই। এই মাঝি নিয়ে যে কোথায় যাবে, সে কি তার বাড়িতে দিয়ে আসবে সেরকম নাও হতে পারে, কিন্তু তার যে সম্পদ তুমি সেটাকে সেভ করো। কৃষকের মতামত হচ্ছে যে আমি যা সম্পদ অর্জন করেছি, যা এত দিনের আমার সোনার ধান, সেগুলো তুমি সব নিয়ে যাও, কানায় কানায় ভরে নিয়ে যাও, একদম এই পর্যন্ত নিয়ে যাও, তাতে কোনো আমার আপত্তি নেই। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে থরে, এখন আমারে লহ করুণা করে। মানে সব তুলে দিছে। এখন মাঝি বলতেছে যে সব তো তোমার এখানে তুলে দিলাম, তাহলে একটা কাজ করো, এখন আমারে তো একটু তুলে নাও তো তোমার এইখানে। সে বলছে কি ঠাই, এখন এই মাঝি বলছে ঠাই নাই, ঠাই নাই। দেখো সে বলছে যে সব ধান আমার তোলা হয়ে গেছে, প্লিজ আমাকে এখন তোমার এই নৌকায় উঠাইয়ে নিয়ে যাও। তখন এই মাঝি কি বলল? দেখো মাঝি বলেছে ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমার নৌকাটা ছোট, এখানে কোনো তোমার অবস্থান নেই, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, মানে তোমার সোনার ধানে এই তরি ভইরা গেছে, এখন তো তোমার ঠাই নাই ওগো কৃষক। তাহলে আমি মাঝি, নৌকা ডুবে যাবে, সোনার ধানও ডুবে যাবে, আমিও ডুবে যাব,
কিন্তু তুমি যদি না যাও তাহলে এইটা চালাই আমি নিয়ে যেতে পারবো। আমারই সোনার ধানে গিয়েছে বরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে। অর্থাৎ মানব জীবনের যে শূন্যতা, যে হাহাকার, কৃষকেরও সেই হাহাকার। সব ধান কাটা হয়ে গেছে, পুরো মাঠ যে সোনা ভরা ধান ছিল সেই ধানগুলো এই নৌকা বোঝাই হয়ে গেছে। এখন এই যে কৃষক, সে একা এখানে বসে হাহাকার করতেছে। মানব জীবনটা মানুষের এরকম যে সব কিছু একসময় অন্য একজনে ভোগ করবে, আর আমি এই শূন্য হাহাকার, সেটা পরপারেও চলে যেতে পারি, এ জীবনও চলে আসতে পারে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ আমার যা ছিল সব কিছুই সোনার তরী নিয়ে গেছে। আগামী ক্লাসে তোমাদের প্রিয় শিক্ষার্থী সকল, কবিতাটি তোমরা একটু বারবার পড়বে এবং আমি যা বোঝানোর চেষ্টা করেছি তোমরা একটু বাসায় দেখলে আশা করি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে তোমাদের আমি এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত হয় সেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের মাধ্যমে বুঝিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, শুভকামনা।